এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ডোনাল্ড ট্রাম্পের বুকে কাঁপন ধরিয়ে প্রথমবার এমন হুঁশিয়ারি দিল ইরান। তার মানে ইরানের হাতে পরমাণু বোমা আছে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চাপ যত বৃদ্ধি পায়, প্রতিরোধ তত কঠিন হয়। আর যুদ্ধের ময়দানে প্রতিরোধের সেই সীমা কোথায় গিয়ে থামবে আগে থেকে সেটি বলা বেশ কঠিন। যুদ্ধ যখন কাউকে কোণঠাসা করে, তখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা। ইরানের ক্ষেত্রেও যেন এখন সামনে এসেছে ঠিক সেই প্রশ্ন। মার্কিন ইরান সংঘাত যখন কড়া নাড়ছে 6 মাসের দোরগোড়ায়, তখন প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে ইরান। তবে কি শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান? এদিকে সুইচ টিপলেই ইসরায়েল ফিনিশ। ইরানি বিজ্ঞানীরা রাত দিন কাজ করছেন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদের এক শীর্ষ কর্মকর্তা টেবিলে রাখা স্যাটেলাইট ছবিগুলো বারবার উল্টে পাল্টে দেখছেন। কপালে ভাঁজ, হাতের কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্ক্রিনে ভেসে থাকা ছবিগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। মাত্র 4 মাস আগে যে কারখানাগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেই একই জায়গায় এখন আবার সচল যন্ত্রপাতির চিহ্ন। ইরান, যাকে বছরের পর বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সে আবার দাঁড়িয়ে গেছে, আর এবার আগের চেয়েও দ্রুত গতিতে। জেরুজালেম পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদের কর্মকর্তারা নাকি রীতিমতো হতবাক হয়ে গেছেন ইরানের পুনরুদ্ধারের গতি দেখে। বিষয়টা শুধু একটি কারখানা টিকে যাওয়া বা কয়েকটা মিসাইল রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিবেদন বলছে ইরান একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। এদিকে ইরানি পাইলটরা যেন রূপকথার বীর। বেঁচে আছেন ইরানের সেই 3 বীর পাইলট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দুটি পুরনো যুদ্ধ বিমান এবং একটি গোপন মিশন, আর গেল 6 মাস ধরে নিখোঁজ ইরানের 3 জন পাইলট। প্রথমে মনে হবে এটি যেন রোমাঞ্চকর কোনো গোয়েন্দা গল্প, কিন্তু ইরানের দাবি ভিন্ন। ঘটনা বলছে এর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের এক বাস্তব রহস্য। চারিদিকে জোরালো হয়েছে গুঞ্জন। তাহলে কোথায় গেলেন সেই 3 জন পাইলট, আর ঠিক কি ঘটেছিল সেই গোপন মিশনে? এদিকে আমেরিকাকে চূড়ান্ত অপমান করলো ইরান, ট্রাম্পের মাথা নিচু করালো ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সামরিক শক্তিতে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা আমেরিকার মাথা এমন হেট বোধহয় কমই হয়েছে। প্রথমবারের মতো এমন এক ভিডিও প্রকাশ করলো তেহরান, যেখানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে মার্কিন ফাইটার আর ড্রোনের বহর। বাংকারের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিকৃত ড্রোন, চূর্ণ বিচূর্ণ বিমানের কাঠামো, ছোট ইঞ্জিন এবং মোচড়ানো ধাতব বস্তু। এই ভূগর্ভস্থ গুহা দেখে আটকে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। এদিকে ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরল পরাজিত লিঙ্কন। ইরানের কাছে ট্রাম্পের কৌশলগত পরাজয়। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও জটিল যুদ্ধকালীন মিশন সম্পন্ন করে অবশেষে নিজ দেশে ফিরে আসার নির্দেশ পেয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। টানা 266 দিনের সামরিক মোতায়েনের মধ্যে অন্তত 200 দিনই চরম যুদ্ধাবস্থায় কাটিয়েছে জাহাজটিতে থাকা সেনা সদস্যরা। দেশে ফেরার নির্দেশ পাওয়ায় দীর্ঘ মানসিক ক্লান্তি ও চরম অবসাদ থেকে মুক্তি পেতে যাচ্ছেন জাহাজটিতে থাকা 5000 সেনা সদস্য। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানান, পরিকল্পিত সামরিক রোটেশনের অংশ হিসেবে খুব শিগগিরই আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। তবে দীর্ঘদিন যুদ্ধ এলাকায় অবস্থানের কারণে জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্য এবং নাবিকদের পরিবারের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েনের পর আব্রাহাম লিঙ্কন 250 দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে 200 দিনের বেশি সময় জাহাজটি কোনো বন্দরে থামেনি। এদিকে হামলার পর দ্বিগুণ ক্ষেপণাস্ত্র, ইরানের শক্তি দেখে ভয়ে ইসরায়েল। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভয়াবহ হামলা ও ক্ষয়ক্ষতির পরও অল্প সময়ের মধ্যে সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখাচ্ছে তেহরান। আর এতে রীতিমতো হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনার ক্ষমতা ইরানের সামরিক শক্তি ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাকেই সামনে এনেছে। শুক্রবার তেল আবিবের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান খুব দ্রুত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সমাজ ধরে যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছিল, ইরানের সেই 3 পাইলট বেঁচে আছেন, কিন্তু আছেন কার হেফাজতে? উত্তরটা এমন এক দেশের নাম যেটা শুনলে অনেকেই অবাক হবে। আজ 16 আগস্ট 2026 দুপুর, গত 24 ঘন্টায় সামনে আসা 4টে বড় খবর নিয়ে আজকের এখনকার আলোচনা। এক এক করে এখন সবকটাই আপনাদের সামনে রাখছি। প্রথম খবর, ইরান নিজে মুখ খুলেছে নিখোঁজ 3 পাইলট নিয়ে। তারা জীবিত কিন্তু বন্দী। আর এই একটা খবর থেকেই বেরিয়ে আসছে যুদ্ধের এমন একটা দিক যেটা এতদিন পরিষ্কার ছিল না। দ্বিতীয় খবর, হরমুজের ধাক্কায় বেসামাল আমেরিকা।
ইরানের কাছে ঘা খাওয়া ট্রাম্প নিজের দেশের মানুষকে এমন একটা কথা বলে বসলেন যেটা কোনো প্রেসিডেন্ট সাধারণত কখনো বলেন না। তৃতীয় খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংস, একদিনে অন্তত 11 জনের মৃত্যুর খবর। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি লেবাননের লড়ছে নাকি ইরানের জন্য ফাঁদ পাচ্ছে, সেটাও বলবো। আর চতুর্থ খবর, রাশিয়ার নতুন ড্রোন যুদ্ধের বিপদটাকেই আর এক ধাপ বাড়িয়ে দিল, ঠিক মানুষের মতো ওত পেতে বসে থেকে আঘাত আনার ক্ষমতা। 5000 সেনা নিয়ে রণতরী ফিরে আসছে। দর্শক, সম্ভবত গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মানে এমন অবস্থা মার্কিন নৌ বাহিনীর সদস্যদের যে তারা এখন আত্মহত্যার ঝুঁকিতে আছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা সাগরে ভেসে আছে এবং একটা মানে অসহনীয় একটা পরিবেশ, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পড়ে আছে এবং তার ফ্যামিলির কাছে পাঠাচ্ছে যে আগামীকাল ঘুম থেকে উঠে আমাকে নাও দেখতে পারো, মানে আমি যেন মরে যাই, মানে এই জীবন আর ভালো লাগছে না। চাপ যত বৃদ্ধি পায় প্রতিরোধ তত কঠিন হয়, আর যুদ্ধের ময়দানে প্রতিরোধের সেই সীমা কোথায় গিয়ে থামবে আগে থেকে সেটি বলা বেশ কঠিন। যুদ্ধ যখন কাউকে কোণঠাসা করে তখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা। ইরানের ক্ষেত্রেও যেন এখন সামনে এসেছে ঠিক সেই প্রশ্ন। মার্কিন ইরান সংঘাত যখন কড়া নাড়ছে 6 মাসের দোরগোড়ায়, তখন প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে ইরান। তবে কি শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান? প্রথমে মিসাইল আর ড্রোনের পাল্টা আঘাত, এরপর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, আর সবকিছুর পর এবার তেহরানের তরফ থেকে দেয়া হলো এমন সতর্ক বার্তা যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের হিসাব নিকাশ। গেল শুক্রবার ইরানের প্রভাবশালী নেতা মোহাম্মদ নবী মুজাফিফার্দ জানান, ইরানের অভ্যন্তরে ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার চালানো হলে পরমাণু অস্ত্রের ভাষায় জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখাবারও দিয়েছেন একই হুঁশিয়ারি। তার ভাষায়, তেহরানের শর্ত পূরণ না হলে যুদ্ধ আরো আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাবে ইরানের যোদ্ধারা। যদিও এতদিন পর্যন্ত ইরান বলে এসেছে পুরোপুরি শান্তিপূর্ণভাবেই পরমাণু কর্মসূচি পালন করছে তারা, তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কঠোর হচ্ছে তেহরানের হুঁশিয়ারির ভাষা। শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে এবার পারমাণবিক কর্মসূচিকেই যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের বার্তা দিল ইরান। আভাস দিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হলে এতদিনের পারমাণবিক নীতিতে বদল আনবে দেশটি। এতদিন যে প্রশ্নটি ছিল সন্দেহের, সেটি এখন নতুন করে সামনে এনেছে তেহরান। সবের গল্পে বাতাস যত শক্তি দেখিয়েছিল, পথিক তত শক্ত করে নিজের অবস্থান আঁকড়ে ধরেছিল। প্রায় 6 মাস ধরে চলমান মার্কিন ইরান যুদ্ধ যেন নতুন করে সামনে এনেছে সেই বাস্তবতাই। শত্রুর তরফ থেকে চাপ যত বৃদ্ধি পাচ্ছে, ইরানের প্রতিরোধের ভাষাও তত কঠোর হচ্ছে। আর এই ভাষায় এবার যোগ হলো পরমাণু অস্ত্র। প্রতিপক্ষের ওপর মিসাইল আর ড্রোনের ধারাবাহিক হামলার পর এবার পারমাণবিক অস্ত্রের আঘাত হানার আগাম সতর্কবার্তা দিয়েছে ইরান। প্রচলিত যুদ্ধের নিয়ম বদলে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে ইরান। প্রতিপক্ষের যুদ্ধ কৌশল ভেস্তে দিতে ইতিমধ্যেই মাটির নিচে গড়ে তুলেছে গোপন প্রতিরোধ ব্যবস্থা আর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যাতে করে একটি স্থাপনা ক্ষতির মুখে পড়লেও বিকল্প অবকাঠামো থেকে হামলা চালিয়ে শত্রুর ওপর চাপ অব্যাহত রাখতে পারে তেহরান। 2টি পুরনো যুদ্ধ বিমান এবং একটি গোপন মিশন, আর গেল 6 মাস ধরে নিখোঁজ ইরানের 3 জন পাইলট। প্রথমে মনে হবে এটি যেন রোমাঞ্চকর কোনো গোয়েন্দা গল্প, কিন্তু ইরানের দাবি ভিন্ন। ঘটনা বলছে এর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের এক বাস্তব রহস্য। চারিদিকে জোরালো হয়েছে গুঞ্জন। তাহলে কোথায় গেলেন সেই 3 জন পাইলট, আর ঠিক কি ঘটেছিল সেই গোপন মিশনে? ঘটনার সময়কাল 2রা মার্চ 2026। ইরানের হামলার লক্ষ্যবস্তু কাতারের অভ্যন্তরে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হলো মিশন। কয়েক দশকের পুরনো যুদ্ধ বিমান সুখোই 24 দিয়ে হামলা চালানো হলো বেশ সফলভাবেই, কিন্তু ফেরার পথেই বদলে যায় পরিস্থিতি। যে মিশনের শুরুটা হয়েছিল সফলতা দিয়ে, শেষ পর্যন্ত সেটি রূপ নেয় উৎকণ্ঠায়। প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানে মিশনে থাকা 2টি ইরানি বিমান সুখোই 24-এ। হামলার ঘটনায় 2টি বিমানের মধ্যে থাকা 4 জন পাইলটের মধ্যে মৃত্যুবরণ করেন একজন। যথাযোগ্য মর্যাদায় সে মৃত পাইলট মাজেদ কাশেমির লাশ দাফন করে ইরান। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। তখন পর্যন্ত জানা যায়নি কি ঘটেছে অন্য 3 জন পাইলটের ভাগ্যে। এরপর পেরিয়ে গেছে প্রায় 6 মাস। ধারণা করা হচ্ছিল বিমানটির অন্য 3 জন পাইলট জাওয়াদ সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরুজিয়ান, তারা কেউই হয়তোবা জীবিত নেই, কেননা প্রায় 6 মাস ধরে তাদের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না। কিন্তু সম্প্রতি হঠাৎই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগেরজাদেহ। জানান জীবিত আছেন 3 জন পাইলট, তবে যুদ্ধ বিমানটিতে হামলা চালানোর পর তাদের আটক করে কাতারের সামরিক বাহিনী। ফলে এতদিন ইরানে ফিরতে পারছিলেন না তারা। আটককৃত সেনাদের উদ্ধারে ইতিমধ্যেই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলিয়ারিচ এগারের কাছে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ বাগেরজাদেহ। জানান ইরানের ভৌগোলিক
অখণ্ডতা রক্ষার নীতি অনুযায়ী দেশটির ওপর কেউ আগ বাড়িয়ে হামলা চালালে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে ইরান। সে অনুযায়ী চলতি বছরের 2রা মার্চ কাতারের অভ্যন্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মিশন পরিচালনা করে ইরান। সেই মিশনে থাকা 3 জন পাইলটকে আটকে রেখেছে আমেরিকার বন্ধু কাতার। পাকিস্তানের অভিযোগ, প্রায় 6 মাসের কূটনৈতিক প্রচেষ্টার পরও ওই পাইলটদের তাদের পরিবার বা ইরানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি, যার মাধ্যমে আন্তর্জাতিক আইনের অধীনে পাইলটদের অধিকার এবং জেনেভা কনভেনশনের 4টি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন করছে কাতার। ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদের এক শীর্ষ কর্মকর্তা টেবিলে রাখা স্যাটেলাইট ছবিগুলো বারবার উল্টে পাল্টে দেখছেন। কপালে ভাঁজ, হাতের কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্ক্রিনে ভেসে থাকা ছবিগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। মাত্র 4 মাস আগে যে কারখানাগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেই একই জায়গায় এখন আবার সচল যন্ত্রপাতির চিহ্ন। ইরান, যাকে বছরের পর বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সে আবার দাঁড়িয়ে গেছে, আর এবার আগের চেয়েও দ্রুত গতিতে। জেরুজালেম পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদের কর্মকর্তারা নাকি রীতিমতো হতবাক হয়ে গেছেন ইরানের পুনরুদ্ধারের গতি দেখে। বিষয়টা শুধু একটি কারখানা টিকে যাওয়া বা কয়েকটা মিসাইল রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিবেদন বলছে ইরান একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। 19 দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের 2500-এরও বেশি সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালায়। প্রায় 30,000 বার আঘাত হানা হয় বিভিন্নভাবে। যুদ্ধ শেষে দুই দেশই একযোগে ঘোষণা দেয় ইরানের মিসাইল শিল্প একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উৎপাদন কেন্দ্র, লঞ্চ অবকাঠামো, যন্ত্রাংশ কারখানা সব ধ্বংস, আর এই ক্ষতি পুষিয়ে উঠতে ইরানের লাগবে বছরের পর বছর। কিন্তু জেরুজালেম পোস্ট এখন বলছে যেটাকে বহু বছরের ধাক্কা মনে করা হয়েছিল, সেটা আসলে মাসের হিসাবেই সেরে ফেলছে ইরান। যুদ্ধ শেষে ইরানের হাতে ঠিক কতগুলো দূরপাল্লার মিসাইল অবশিষ্ট ছিল তা নিয়ে বিতর্ক আছে। কারো হিসাবে সংখ্যাটা 500-র কাছাকাছি, কারো হিসাবে 1000। কিন্তু নতুন এই তথ্য সেই বিতর্ককে অনেকটাই অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। কারণ ইরান যদি দ্রুত নতুন মিসাইল বানাতে পারে, তাহলে যুদ্ধ শেষে হাতে কতগুলো ছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রতি মাসে কতগুলো নতুন করে যোগ হচ্ছে। প্রতিবেদনে একটি আশঙ্কার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ইরান হয়তো মাসে 100 থেকে 300 ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের ক্ষমতায় ফিরতে পারে। এই গতিতে চলে 2027 সালের মাঝামাঝির মধ্যে ইরান তার অস্ত্র ভান্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারবে। আর 2028 সালের মধ্যে সেই মিসাইল বাহিনী হয়ে উঠতে পারে এমন এক হুমকি, যাকে মোকাবিলা করা ইসরায়েলি পরিকল্পনাকারীদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এখানেই শেষ নয়, ইরান এমন অনেক কিছু ফিরে পেয়েছে যেগুলো আসলে কখনো ধ্বংসই হয়নি। আগের প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েলি হামলায় মাটির নিচে থাকা মিসাইল ঘাঁটির প্রবেশপথগুলো মাটি আর কংক্রিট চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ইরান বুলডোজার আর ভারী প্রকৌশল যন্ত্রপাতি দিয়ে সেই পথগুলো খুলে ফেলেছে, তাও ইসরায়েলি পরিকল্পনাকারীদের ধারণার চেয়ে অনেক আগে। ফলে মাটির নিচে সুরক্ষিত থাকা মিসাইল, লঞ্চার আর সরঞ্জাম আবার হাতে নাগালে চলে এসেছে ইরানের। নতুন করে সব বানাতে হয়নি, শুধু তালা খুলে দিতে হয়েছে এমন এক অস্ত্র ভান্ডারের, যা আসলে অস্থায়ীভাবে বন্ধ ছিল মাত্র। ইরানের বিশাল ভূগর্ভস্থ মিসাইল নগরীগুলো ঠিক এই পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছিল, যাতে বিমান হামলার তাণ্ডবেও লঞ্চ ক্ষমতা, অস্ত্র আর শিল্প যন্ত্রপাতি টিকে থাকে। আর শুধু সংখ্যা বাড়িয়েই থামেনি ইরান, কৌশলেও এনেছে পরিবর্তন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে রিভলিউশনারি গার্ড বাহিনী মিসাইল আর ড্রোন একসঙ্গে মিশিয়ে এমন জটিল আক্রমণ ঢেউ তৈরি করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিতে যথেষ্ট। সামরিক শক্তিতে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা আমেরিকার মাথা এমন হেট বোধহয় কমই হয়েছে। প্রথমবারের মতো এমন এক ভিডিও প্রকাশ করলো তেহরান, যেখানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে মার্কিন ফাইটার আর ড্রোনের বহর। বাংকারের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিকৃত ড্রোন, চূর্ণ বিচূর্ণ বিমানের কাঠামো, ছোট ইঞ্জিন এবং মোচড়ানো ধাতব বস্তু। এই ভূগর্ভস্থ গুহা দেখে আটকে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। পশ্চিমাদের গর্বের ফাইটার এবং ড্রোনের খণ্ডাংশ নিয়ে একটি গোপন প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করে ফেলেছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির যোদ্ধারা। ভূগর্ভস্থ প্রতিরক্ষা ঘাঁটির ভেতরের ছবি এবং বিস্তারিত তথ্য প্রথমবারের মতো প্রকাশ করেছে পারস্যের সিংহ। এখানে সাজিয়ে রাখা হয়েছে আমেরিকা ইসরায়েলের ভূপাতিত উন্নত ড্রোন আর যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। ইরান বলছে এগুলো হচ্ছে যুদ্ধের লুণ্ঠিত সম্পদ। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূপাতিত উন্নত ড্রোন, যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এবং অভিযানে আটক করা বিমান সহ প্রদর্শিত হয়েছে বিভিন্ন সামরিক সরঞ্জাম। ইরানি গণমাধ্যমগুলো বলছে তেহরানের উপর চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধে বহু শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভিডিওতে দেখা গেছে যুদ্ধে ভূপাতিত আমেরিকান এবং ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ এবং একটি মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। এগুলোর মধ্যে আছে মার্কিন MQ-9 রিপার ড্রোন, ইসরায়েলি হার্মিস গোয়েন্দা ড্রোনের সাথে F-15 ফাইটারের অংশবিশেষ। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলছে ইরান যুদ্ধে ধ্বংস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 25% MQ-9 ড্রোন, জানিয়ে এর মধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য। এই খবরের সময় ইরান থেকে প্রকাশিত ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ক্ষতির পরিমাণ দিনের আলোর মতো পরিষ্কার। আকাশযানগুলোকে নতুন উন্নত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত এবং ধ্বংস করেছে IRGC। এসব ধ্বংসাবশেষকে যুদ্ধের সময় ভূপাতিত করা সামরিক লুণ্ঠিত সম্পদের অংশ বলছে পারস্যের যোদ্ধারা। যে ইরান আমেরিকা সংঘাতের মধ্যেই প্রকাশ্যে এলো নতুন এই ভিডিও। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে নিরাপদে সমুদ্রপথ চলাচলের জন্য চলছে আলোচনা, যদিও এখনো হরমুজের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং আমেরিকার মালিকানাধীন দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও জটিল যুদ্ধকালীন মিশন সম্পন্ন করে অবশেষে নিজ দেশে ফিরে আসার নির্দেশ পেয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। টানা 266 দিনের সামরিক মোতায়েনের মধ্যে অন্তত 200 দিনই চরম যুদ্ধাবস্থায় কাটিয়েছে জাহাজটিতে থাকা সেনা সদস্যরা। দেশে ফেরার নির্দেশ পাওয়ায় দীর্ঘ মানসিক ক্লান্তি ও চরম অবসাদ থেকে মুক্তি পেতে যাচ্ছেন জাহাজটিতে থাকা 5000 সেনা সদস্য। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানান, পরিকল্পিত সামরিক রোটেশনের অংশ হিসেবে খুব শিগগিরই আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। তবে দীর্ঘদিন যুদ্ধ এলাকায় অবস্থানের কারণে জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্য এবং নাবিকদের পরিবারের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েনের পর আব্রাহাম লিঙ্কন 250 দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে 200 দিনের বেশি সময় জাহাজটি কোনো বন্দরে থামেনি। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানান, দীর্ঘ এই মোতায়েনের সময় নাবিকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাজা খাবারের সরবরাহ না থাকলে খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়েছে। আবার নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেলে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও সীমিত করা হয়েছে। তিনি জানান, মোতায়েনের সময় অল্প সংখ্যক নাবিককে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসা নিতে হয়েছে। তবে এ সময় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গত মাসে একজন নাবিক জাহাজ থেকে পানিতে পড়ে গেলেও তাকে দ্রুত উদ্ধার করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। তবে পরে তিনি আবার দায়িত্বে ফিরেছেন নাকি অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত বছরের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগো থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিঙ্কন। পরে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে জাহাজটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। মোতায়েনের সময় রণতরীটি 10,000-এরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে। এছাড়া প্রায় 15 লাখ পাউন্ড বা 680 টন অস্ত্র নিক্ষেপ করেছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ মোতায়েন নাবিকদের উপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করে বলে স্বীকার করেছেন মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও। তার মতে, সামরিক নেতৃত্বকে একদিকে যুদ্ধের প্রয়োজন মেটাতে হয়, অন্যদিকে সেনা সদস্যদের নিরাপত্তা ও কল্যাণও নিশ্চিত করতে হয়। হাং কাও বলেন, মিশনের প্রয়োজনেই লিঙ্কনের মোতায়েনের সময় বাড়ানো হয়েছিল। মোতায়েন কঠিন আর যুদ্ধ অভিযান সেটিকে আরো কঠিন করে তোলে। নাবিক ও মেরিনদের ভুক্তভোগী হিসেবে বর্ণনা করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন তিনি। তার মতে, দীর্ঘ এই মোতায়েনের পুরো সময় নাবিক ও তাদের পরিবার যে দৃঢ়তা দেখিয়েছে তা প্রশংসনীয়। তিনি বলেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষাই সবসময় প্রথম অগ্রাধিকার। দীর্ঘযুদ্ধ মিশন শেষে দেশে ফেরার পর আব্রাহাম লিঙ্কনের নাবিকদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন হাং কাও। তিনি জানান, জাহাজটির ক্রুরা দেশে ফিরলে তাদের জন্য একটি বীরোচিত সংবর্ধনা প্রাপ্য। ভয়াবহ হামলা ও ক্ষয়ক্ষতির পরও অল্প সময়ের মধ্যে সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখাচ্ছে তেহরান। আর এতে রীতিমতো হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনার ক্ষমতা ইরানের সামরিক শক্তি ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাকেই সামনে এনেছে। শুক্রবার তেল আবিবের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান খুব দ্রুত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে। প্রতিবেদনের হিসাবে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের হাতে প্রায় 1300টি ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় সেই সংখ্যা বেড়ে প্রায় 2500-তে পৌঁছায়। শুধু ইসরায়েল নয়, ইরানের এই পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ধারণ করা হয়েছিল, ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে ইরানের প্রায় 6 মাস সময় লাগতে পারে, কিন্তু বাস্তবে তেহরান সেই সময়সীমাকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন উপাদান চীন থেকে ইরানের সরবরাহ অব্যাহত থাকার কথাও উঠে এসেছে। ফলে ব্যাপক হামলা, অবরোধ ও চাপের মধ্যেও ইরানের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা যে দ্রুত সক্রিয় হতে পারে সেটি এখন পশ্চিমা গোয়েন্দাদের বড় চিন্তার কারণ। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিষয়টি তারা ঘনিষ্ঠভাবে ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানো ভবিষ্যৎ সংঘাতের হিসাবও বদলে দিতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার খবরও নতুন উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে হামলার পরও ইরানের দ্রুত সামরিক পুনর্গঠন দেখিয়ে দিচ্ছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেওয়া যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে তা ততটা সহজ নয়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। ট্রাম্প গত শুক্রবার
হুমকি দিয়েছেন তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। ট্রাম্পের এমন মন্তব্যকে বিপজ্জনক রসিকতা হিসাবে অভিহিত করেছেন আমির হাতামি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানকে নিয়ে এই ধরনের রসিকতা করা একটি বড় ভুল, কারণ এটি ইরান আর এদেশে এমন সব যোদ্ধা রয়েছেন যারা আপনার পা ভেঙে দেবেন। আমির হাতামি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের কোনো অনুমতি এখন আর তাদের নেই। ইরানের সেনাপ্রধান বলেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরিতে দেওয়া হবে না এবং ইরান কখনো তা হতে দেবে না। সমাজ ধরে যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছিল ইরানের সেই 3 পাইলট বেঁচে আছেন, কিন্তু আছেন কার হেফাজতে? উত্তরটা এমন এক দেশের নাম যেটা শুনলে অনেকেই অবাক হবেন। আজ 16ই আগস্ট 2026 দুপুর গত 24 ঘন্টায় সামনে আসা 4টে বড় খবর নিয়ে আজকের এখনকার আলোচনা এক এক করে এখন সবকটাই আপনাদের সামনে রাখছি। প্রথম খবর, ইরান নিজে মুখ খুলেছে নিখোঁজ 3 পাইলট নিয়ে। তারা জীবিত কিন্তু বন্দী। আর এই একটা খবর থেকেই বেরিয়ে আসছে যুদ্ধের এমন একটা দিক যেটা এতদিন পরিষ্কার ছিল না। দ্বিতীয় খবর, হরমুজের ধাক্কায় বেসামাল আমেরিকা। ইরানের কাছে ঘা খাওয়া ট্রাম্প নিজের দেশের মানুষকে এমন একটা কথা বলে বসলেন যেটা কোনো প্রেসিডেন্ট সাধারণত কখনো বলেন না। তৃতীয় খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংস, একদিনে অন্তত 11 জনের মৃত্যুর খবর। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি লেবাননের লড়ছে নাকি ইরানের জন্য ফাঁদ পাচ্ছে? সেটাও বলবো। আর চতুর্থ খবর, রাশিয়ার নতুন ড্রোন যুদ্ধের বিপদটাকেই আর এক ধাপ বাড়িয়ে দিল। ঠিক মানুষের মতো ওত পেতে বসে থেকে আঘাত আনার ক্ষমতা, যেটা শুনলে অবাক হবেন। দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের সর্বপ্রথম খবর দিয়ে। আপনাদের কি মনে আছে যে 1 সপ্তাহ আগে যখন আমরা এই 3 পাইলটের নিখোঁজ হওয়ার খবরটা আপনাদের সামনে রেখেছিলাম, তখন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এরপর কি হলো সেই পাইলটদের। আজ সেই ফলো আপটাই সবার আগে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনীর যে কমিটি, মানে যুদ্ধে নিখোঁজ সৈনিকদের খোঁজ করে যে কমিটি, তার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির জাদে বলেছেন 3 জনেরই হদিশ পাওয়া গেছে। ইরানের বক্তব্য, মার্চ মাসে যখন এদের সুখোই 24 যুদ্ধবিমান দুটো ভেঙে পড়ে, তখনই কাতারের বাহিনী তাদের জীবিত অবস্থায় ধরে ফেলে। অর্থাৎ ইরানের অভিযোগ যে গত প্রায় 6 মাস ধরে তারা কাতারের হেফাজতেই আছেন, আর এই গোটা সময়টায় তাদের পরিবারের সঙ্গে বা ইরানের কোনো সরকারি কর্তার সঙ্গে একবারও কথা বলতে দেওয়া হয়নি। এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এটা এখনো পর্যন্ত ইরানের দাবি। কাতারের দিক থেকে 15ই আগস্ট রাত পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো সরকারি বিবৃতি আসেনি। এবার ঘটনাটা কি ছিল সেটা একটু গুছিয়ে বলি। মার্চ 2026-এ ইরানের 2টো সুখোই 24 যুদ্ধবিমান কাতারের আল উদেদ সামরিক ঘাঁটির দিকে এগোচ্ছিল। কাতারের বায়ুসেনা বলছে বিমান দুটো অনুমতি ছাড়া তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল, তাই তারা সেগুলোকে গুলি করে নামিয়ে দেয়। ইরানের কালকের বিবৃতি অনুযায়ী ওই বিমানেই থাকা 3 পাইলট সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলেন, মানে তারা সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু বন্দী হয়ে যান। এখন ইরান কাতারের কাছে 2টো দাবি রেখেছে। 1, এই 3 জনকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হোক, আর 2, তারা কি অবস্থায় আছেন সেটা পরিষ্কার করে জানানো হোক। কিন্তু দর্শক বন্ধুরা, এই খবরটা শুধু 3 জন পাইলটের খবর নয়, এর ভেতরে আরও একটা বড় তথ্য লুকিয়ে আছে যেটা এতদিন স্পষ্ট ছিল না। ফেব্রুয়ারি 2026 থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে তাতে ধরে নেওয়া হচ্ছিল ইরান মূলত ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনছে। এখন এই পাইলটদের ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে শুধু তাই নয়, ইরানের বায়ুসেনার যুদ্ধ বিমান আর সেই বিমানের পাইলটরাও সরাসরি অভিযানে নেমেছিলেন। মানে ইরান আমেরিকার সামরিক ঘাঁটি পর্যন্ত যুদ্ধ বিমান পাঠিয়ে সরাসরি আকাশপথে হামলা করেছিল, বা অন্তত হামলার চেষ্টা করেছিল। আর সম্ভবত সেই কারণেই এবার আমেরিকার ক্ষতিটাও আগের যে কোনো বারের তুলনায় বেশি হয়েছে। আচ্ছা, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। এটা একটু মন দিয়ে শুনুন, কারণ এর প্রভাব আমেরিকার সাধারণ মানুষের একদম ডাইরেক্ট পকেটে পড়েছে। হরমুজ প্রণালী, অর্থাৎ যে সরু সমুদ্রপথ দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল বাইরে বেরোয়, সেই পথ নিয়ে টানাপোড়েনে আরব দেশগুলোর তেল আটকেছে। হ্যাঁ, ইরানের তেলও আটকেছে, কিন্তু এই যুদ্ধ আমেরিকারও তেল বের করে দিয়েছে। খবরটা শুনুন। আমেরিকায় পেট্রোলের দাম প্রায় $4 প্রতি গ্যালনে পৌঁছে গেছে, বেশি হয়ে। আর সেই দেশের প্রেসিডেন্ট নিজের মানুষের ক্ষোভের উপর জল ঢালার বদলে যেন আরও একটু তেল ছিটিয়ে দিলেন। 15ই আগস্ট সামনে আসা খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে হামলার সিদ্ধান্তের জন্য তিনি কোনোদিন ক্ষমা চাইবেন না। মানে তার কথায় সেই সিদ্ধান্ত সঠিক ছিল, আর আমেরিকানদের এই চড়া দামের জ্বালানি নিয়েই থাকতে হবে। ট্রাম্প যুক্তি দিচ্ছেন, আমেরিকার মানুষ পেট্রোলের জন্য যদি একটু বেশি টাকা দেয়, তাহলে সেটা ওই দামেরই অংশ যে দাম ইরানকে পরমাণু অস্ত্র হাতে পাওয়া থেকে আটকাতে গিয়ে চোকাতে হচ্ছে। একটু ভাবুন, কোনো দেশের প্রেসিডেন্ট নিজের মানুষকে বলেন এরকম কথা যে দাম বাড়ছে, সহ্য করে নিন। সাধারণত সরকার বলে আমরা দাম কমাবো, ট্রাম্প বলছেন না, এটা সহ্যই করতে হবে। কেউ কেউ কথাটাকে নির্লজ্জতা বলছেন, কিন্তু আমাদের অন্য দিকটাও দেখতে হবে। আমেরিকা আর তার সেনাবাহিনী হরমুজের সমস্যা আজও মেটাতে পারেনি। পৃথিবীর প্রায় 20% তেল আর এলএনজি এই একটা পথ দিয়েই জাহাজে করে যায়, যে পথ দিয়ে দুনিয়ার 5 ভাগের 1 ভাগ জ্বালানি চলাচল করে। সেই পথ অচল হয়ে গেলে তার প্রভাব রাতারাতি মুছে ফেলা যায় না।
আর আজ যদি এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, এই ধাক্কাটা কয়েক বছর ধরে চলবে। আর এখন তার সরাসরি ছাপ পড়ছে আমেরিকার পাম্পে। তার মানে ট্রাম্পের হাতে এই মুহূর্তে কোনো সহজ রাস্তা নেই। হরমুজের জট খুলছে না, বিশ্বের তেল সরবরাহের চাপ রয়ে গেছে, আর তার দাম আমেরিকার সাধারণ মানুষও নিজের পকেট থেকে দিচ্ছে। এখন দেখার, ট্রাম্পের এই কড়া কথা শুধু কথার মধ্যেই আটকে থাকে, নাকি আমেরিকার মানুষ নিজেদের যুদ্ধপ্রিয় সরকারকে এবার হিসেব বুঝিয়ে দেয়। এগিয়ে যাই তৃতীয় খবরে। দর্শক বন্ধুরা, 15ই আগস্ট ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে খুব ভারী বিমান হামলা চালিয়েছে। অনেক মাস পর ওই এলাকায় এই মাপের বোমাবর্ষণের ছবি সামনে এসেছে। দের আল জাহারানি এলাকাটা পুরো ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেছে। বহু বাড়ি আর অন্যান্য কাঠামো একেবারে মাটিতে মিশে গেছে। অনেক গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে রাস্তায়। লেবাননের সংবাদ মাধ্যম বলছে যে দের আল জাহারানিতে ইসরায়েলি বিমান হামলায় 4 জন মারা গেছেন, আর আনসারা অন্য একটা এলাকায় দ্বিতীয় একটা হামলায় মারা গেছেন 7 জন, আর আহত হয়েছেন 3 জন। অর্থাৎ ওই একই দিনে লেবাননে অন্তত 11 জনের মৃত্যুর খবর আছে। দক্ষিণ লেবাননের উত্তেজনা আবার একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে। এখানে একটা পুরনো কথা আপনাদের এবার একটু মনে করিয়ে দিই। আজ থেকে প্রায় 1.5 মাস আগে ইরান ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছিল, লেবাননের উপর তীব্র হামলা চলতে থাকলে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন আবার ইসরায়েলের উপর নামতে থাকবে। সেই সতর্কবার্তার পরেও ইসরায়েল হামলা চালিয়ে গেছে, আর গত দুদিনে সেই হামলার মাত্রা আরো বেড়েছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ইরান কি নিজের সতর্কবার্তা অনুযায়ী কাজ করবে, নাকি ইসরায়েল ইচ্ছে করেই লেবাননের চাপ বাড়াচ্ছে যাতে ইরানকে আবার এই যুদ্ধের ভিতরে টেনে আনা যায়? আমার যুক্তি বলছে ইরান এই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে চলছে, একসঙ্গে দুটো ফ্রন্টে জড়াতে চাইছেন। আগে আমেরিকার সঙ্গে বিষয়টা মেটাতে চাইছে, আর সেই জায়গা থেকেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যে এই হামলাগুলো শুধু লেবাননের মধ্যে সীমাবদ্ধ কোনো সামরিক অভিযান নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। এবার এই প্রতিবেদনের শেষ খবরটা যুদ্ধের ময়দানের চেহারাই বদলে দিচ্ছে। রাশিয়া ড্রোন যুদ্ধকে আরো এক ধাপ উপরে তুলে দিয়েছে। এখন এমন ড্রোন ব্যবহার হচ্ছে যেগুলো রাস্তার ধারে নেমে পড়ে, ঘন্টার পর ঘন্টা কোনো আড়ালে চুপচাপ পড়ে থাকে, ঠিক যেভাবে একজন স্নাইপার ওত পেতে বসে থাকে, তারপর হঠাৎ উঠে গিয়ে আঘাত আনে। এই ড্রোনগুলোকে বলা হচ্ছে লার্কার ড্রোন, সোজা বাংলায় ওত পেতে থাকা ড্রোন। এদের সবচেয়ে বড় বিশেষত্ব কি শুনুন। বিশেষত্ব হলো এরা শুধু ক্যামেরার উপরে ভরসা করে না, এদের গায়ে মাইক্রোফোনও লাগানো থাকে, যা ওই দূর থেকে কোনো গাড়ি আসার আওয়াজ শুনতে থাকে, আর যেই গাড়িটা বা ওই সামরিক যান বা যা কিছুর শব্দ কানে আসে, যেই ওটা কাছে আসে, ড্রোনটা আবার উড়ান দেয় এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে হামলা চালায়। মানে ব্যাপারটা আর আকাশ থেকে ড্রোন পাঠিয়ে হামলা করার মধ্যে আটকে নেই। ড্রোন এখন রাস্তার ধারে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে আর সঠিক সময়ে সামনে এসে আঘাত করতে পারে। রাশিয়ার এই নতুন ড্রোন দেখিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন আর শুধু নজরদারি বা সরাসরি হামলার যন্ত্র নয়, হাত পেতে ওত পেতে আঘাত করার একটা নতুন বিপজ্জনক অস্ত্র হয়ে উঠেছে। আজ যাদের হাতে উন্নত ড্রোন আছে, আত্মঘাতী ড্রোন আছে, তারা দুনিয়ার বড় বড় নৌবাহিনী আর বিমান বাহিনীর সঙ্গেও টক্কর নিচ্ছে। এবার আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় লেবাননে এই বাড়তে থাকা হামলার জবাবে ইরান কি শেষ পর্যন্ত সরাসরি নেমে পড়বে, নাকি আমেরিকার সঙ্গে বোঝাপড়াটা শেষ না হওয়া পর্যন্ত সে চুপ করেই থাকবে? 5000 সেনা নিয়ে রণতরী ফিরে আসছে। দর্শক, সম্ভবত গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মানে এমন অবস্থা মার্কিন নৌ বাহিনীর সদস্যদের যে তারা এখন আত্মহত্যার ঝুঁকিতে আছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা সাগরে ভেসে আছে এবং একটা মানে অসহনীয় একটা পরিবেশ, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পড়ে আছে এবং তার ফ্যামিলির কাছে পাঠাচ্ছে যে আগামীকাল ঘুম থেকে উঠে আমাকে নাও দেখতে পারো, মানে আমি যেন মরে যাই, মানে এই জীবন আর ভালো লাগছে না। যুদ্ধ হবে, যুদ্ধ মানে কয়েকদিন বা 1-2 মাস বড় জোর, কিন্তু দেখেন 266 দিন অভিযানে আছে, তার মধ্যে অন্তত 200 দিন এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তো পরিবার পরিজনরা গতকালকে বা পরশুদিন একদম সরাসরি মার্কিন জেনারেলদের কাছে বলার পর এখন সিদ্ধান্ত হচ্ছে যে ওই 5000 সেনা নিয়ে রণতরী ফিরে আসছে। অসুস্থতার ঝুঁকিতে থাকা, অসুস্থতা না, রীতিমতো তাদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা চলে আসছে। ইরান যুদ্ধ নিয়ে তারা চূড়ান্ত রকমের হতাশ। আমি আজকেই আর একটা ভিডিও করছিলাম যে হঠাৎ করে ট্রাম্প কিন্তু ইরান যুদ্ধ নিয়ে চুপসে গেছে। এখন আগের মতন সে বলচল নেই যে এই দখল করব, এই শেষ করে ফেলবো, এই সমস্ত কথাবার্তা নেই, বরং এখন উল্টা। এখন বলছে যে সেটা দেশে ফিরছে। দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর নাবিকদের মধ্যে মনোবল কমে যাওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য এবং জাহাজটিতে কর্মরত নাবিকদের পরিবারের সদস্যরা। হানকাও বলেন, পরিকল্পিত পালাবদলের অংশ হিসেবে রণতরীটি শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরবে, তবে তিনি জোর দিয়ে বলেন জাহাজের নাবিকদের কল্যাণ এবং নিরাপত্তায় অগ্রাধিকার। মিশনের প্রয়োজনেই লিঙ্কনের মোতায়েনের সময় বাড়ানো হয়েছে। দীর্ঘ সময়ের মোতায়েন থাকা কঠিন,
আর যুদ্ধ অভিযান সেটিকে আরো কঠিন করে তোলে। তো এখন ফিরে আসছে, কবে আবার পালাবদল ঘটবে সেই কিন্তু ডেট নেই। তার মানে এই যুদ্ধ খতম, এই যুদ্ধ আস্তে আস্তে গোটায় নিচ্ছে। কারণ এই বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। যেখানে ট্রাম্প হচ্ছে পুরো যুদ্ধনীতির বিরুদ্ধে ছিল, মার্কিন জনগণ তাই ছিল, অন্তত তার দলের সমর্থকরা, সেখানে উল্টো ফল দিয়েছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে মার্কিন অভিযানকে সহায়তা করতে আব্রাহাম লিঙ্কনকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। যুদ্ধটি এখন 6ষ্ঠ মাসে পড়েছে। রণতরীটি 250 দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। গত 200 দিনের বেশি সময় ধরে রণতরীটি কোনো বন্দরেও নোঙর করেনি, সমুদ্রের মাঝখানে রয়েছে। হানকাও বলেন, মোতায়েনের সময় জাহাজের নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আবার অভিযান নিয়ে হুমকি বেড়ে গেলে বাড়িতে ফোন করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নৌ সেক্রেটারি বলেন, মোতায়েনের সময় অল্প সংখ্যক নাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন, তবে কোনো প্রাণহানি ঘটেনি। গত মাসে রণতরী থেকে এক নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়ে, এমন ঘটনা ঘটছে। পরে দ্রুত তাকে উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। ওই নাবিক পরে দায়িত্বে ফিরেছেন নাকি তাকে সরিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়। তার মানে একটা চরম দুরবস্থার মধ্যে এখন তারা ফিরে যাচ্ছে এবং আপাতত ধরে নেওয়া যায় যে ইরানের বিরুদ্ধে বড় অভিযানের ক্ষমতা এখন আর আমেরিকার নেই।